হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আমরা আগের ক্লাসে অ্যালকাইনের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে পড়েছিলাম। দেখো, অ্যালকাইনের বিভিন্ন প্রপার্টি পড়ার আগে বলি, যেহেতু তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে অ্যালকাইন বলতে শুধুমাত্র অ্যাসিটিলিনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH, ঠিক আছে? এই অ্যালকাইনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কিছু কিছু অবশ্যই তোমাদের আনসিমেট্রিক্যাল অ্যালকিনের এক্সাম্পল বলতে অন্য কিছু অ্যালকাইন কথা বলা হয়েছে, কিন্তু মেইনলি তোমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? তো আমরা যখন কোনো অ্যালকাইন সম্পর্কে বলবো, তো তোমরা দেখবে সেখানে অ্যাসিটিলিন সম্পর্কে বলবো, ঠিক আছে? অ্যালকাইনের যে সমস্ত প্রপার্টিগুলো আমরা পড়াবো, প্রপার্টি বলতে বলতে যখন জেনারেল এক্সাম্পল নেবো সাথে অ্যাসিটিলিন সম্পর্কে বলবো, ঠিক আছে? তো সেই জন্য অ্যাসিটিলিনটাকে আমি কিন্তু আর আলাদাভাবে বলবো না, এটা একটু মাথায় রাখবে। দেখো, অ্যালকাইনগুলো মূলত 5 ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখায়, ঠিক আছে? এক নম্বর হচ্ছে এটা দেখায় দহন বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন যেটাকে যুত বিক্রিয়া বলি, জারণ বিক্রিয়া, অক্সিডেশন রিয়াকশন, হাইড্রোজেনের সাথে আম্লিকতা জনিত, ঠিক আছে? আমরা দেখাবো অবশ্যই যে অ্যালকাইনগুলো কেন বেশি আম্লিক অ্যালকিন বা অ্যালকেনের থেকে, ঠিক আছে? তার জন্য কিন্তু ওরা বিক্রিয়া দেখায়, বা পলিমারাইজেশন রিয়াকশন শো করে অ্যালকাইনগুলি। তো আমরা আস্তে আস্তে এক এক করে আলোচনা করব যে অ্যালকাইনগুলো কী সমস্ত বিক্রিয়া দেখায়। তার মধ্যে প্রথম যেটা পড়লাম যে অ্যালকাইন, ঠিক আছে, যে বা মূলত আমরা যেটা বললাম অ্যাসিটিলিন, ঠিক আছে? HC ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন, যে দহন বিক্রিয়া শো করে। দেখো, অ্যাসিটিলিন মূলত কি দাহ্য, কিন্তু এটা অক্সিজেনের মতো কিন্তু দহনে সহায়ক নয়। এটা নিজে দাহ্য পদার্থ কিন্তু দহনে সহায়ক নয়, ঠিক আছে? এবং এখানে কি হয়, অ্যালকিনে দেখবে আমরা দেখেছি অ্যালকিনে কার্বনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনের তুলনায় এতে কার্বনের শতকরা পরিমাণ বেশি থাকে অ্যালকাইনে, যার ফলে কি হয়, এর অসম্পূর্ণ দহন ঘটে এবং এখান থেকে একটা শিখা তৈরি হয়, ঠিক আছে? দীপ্তিমান শিখা, যেটাকে আমরা অক্সি অ্যাসিটিলিন শিখাও বলি। এবং এদের অতিরিক্ত অক্সিজেনের সাথে মিশিয়ে জ্বালানোর ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে এবং সাথে কি উৎপন্ন হবে দেখবে, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে, ঠিক আছে? আর এই যে শিখাটা উৎপন্ন হয় সেই শিখাটাকে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা, ঠিক আছে? দেখো, আমি রিয়াকশনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি তোমাদেরকে। 2 অণু অ্যাসিটিলিন সাপোজ 5 অণুর সাথে অক্সিজেনের সাথে রিয়াকশন করে 4 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু জল, সাথে কিছু পরিমাণে শক্তি, ঠিক আছে? 312 কিলো ক্যালোরি পার মোল শক্তি নির্গত করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের দহন বিক্রিয়া। তো এবার যেটা আসছে আমরা এক্সাম মানে ইম্পর্টেন্ট একটা রিয়াকশানে, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? অ্যাডিশন রিয়াকশন, যে অ্যালকাইনগুলো কি কি অ্যাডিশন রিয়াকশন শুরু করে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ অ্যাডিশন রিয়াকশনের কথা বলবো বা দ্রুত বিক্রিয়ার কথা বলবো। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যে হাইড্রোজেন সংযুক্তি বা যেটাকে আমরা হাইড্রোজিনেশন বলি, ঠিক আছে? অ্যাডিশন রিয়াকশনের মধ্যে 1 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন মানে কি বলতো? তার মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যাডিশন হবে, ঠিক আছে? হাইড্রোজেনের অ্যাডিশন, ওকে? এবং এখানে যে হাইড্রোজেনেশনটা ঘটাবো সেটা অবশ্যই কিন্তু একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে, ঠিক আছে? অনুঘটক ইউজ করি, অনুঘটকটা আমরা ইউজ করতে পারি নিকেল ইউজ করতে পারি, প্লাটিনাম ইউজ করতে পারি, প্যালাডিয়াম ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম মনে করে দেখো, যে স্যাবেটিয়াল সেন্টেন্স রিয়াকশন, সেখানে কিন্তু আমরা র্যানিন নিকেল ইউজ করেছিলাম, ঠিক আছে? তো তোমরা নিকেল, প্যালাডিয়াম বা প্লাটিনাম, ঠিক আছে, যে কোনো একটা অনুঘটক কিন্তু ইউজ করতে তোমরা হাইড্রোজেনের অ্যাডিশন করতে পারো। এবং এই যে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম ইউজ করার ফলে আমাদের যে অ্যাডিশন রিয়াকশনটা করছে এখানে কিন্তু ফুললি হাইড্রোজিনেশন হবে, ঠিক আছে? ফুললি হাইড্রোজিনেশন, মানে আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি কি হাইড্রোজেন অ্যাডিশন মানে কি, আমরা যখন কোনো একটা অ্যালকাইন বা অ্যালকিনে হাইড্রোজেন অ্যাডিশন করি সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিডাকশন, ঠিক আছে? এটা কিন্তু খুব মনে রাখবে যে হাইড্রোজেন অ্যাডিশন হওয়া মানেই কিন্তু রিডাকশন, ঠিক আছে? যেমন অক্সিজেনের অ্যাডিশন হওয়া মানে অক্সিডেশন, তো হাইড্রোজেনের অ্যাডিশন হওয়া মানে রিডাকশন, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ফুললি রিডাকশন। দেখো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। অ্যাসিডিলিন নিলাম আমরা অ্যালকাইন হিসেবে একটা,
এখানে কি হবে, হাইড্রোজেন অ্যাডিশন হবে, কিসের প্রেজেন্সে না, নিকেল চূর্ণ, ঠিক আছে। আর একটু হিট দিলাম, তাহলে কি হবে দেখো, নিকেল চূর্ণ দিয়ে আমরা যদি হিট দিই তাহলে সেখানটায় কি হবে, ফুললি মানে ফুললি রিডাকশন হবে, মানে এই যে পাই বন্ড যে কটা থাকবে প্রত্যেকটা ভেঙে যাবে এবং প্রত্যেকটা বন্ড ভেঙে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং যার জন্য আমাদের কিন্তু এখানে যে হাইড্রোজেনটা লাগবে, দেখবে আমি কত দূরে, আমি ব্যালেন্সটা পরে করছি, দেখো এইচ বন্ড সি বন্ড সি বন্ড এইচ, দেখো কটা হাইড্রোজেন লাগছে, এখানে তো দুটো অলরেডি ছিল, এবং ফুললি হাইড্রোজেন হতে গেলে আমাদেরকে কার্বনের 4টে হাত পূরণ করতে হবে, তাহলে 1 2 3 4, ঠিক আছে। কার্বনে দেখো প্রত্যেকটা কার্বনে 4টে হাত, তাহলে কটা হাইড্রোজেন লাগছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে আমাদের এখানে হাইড্রোজেন নিতে হবে 2 অণু, ঠিক আছে। তাহলে আমরা নিয়েছিলাম এখানে ইথাইন, তাই তো, যেটাকে অ্যাসিটিলিন বলি, সেটা ইউপ্যাক নাম ইথাইন, এখান থেকে পেলাম কি আমরা, ইথেন, মনে থাকবে। এটাই কিন্তু আমাদের অ্যাডিশন রিয়াকশন, কিসের অ্যাডিশন করলাম না, হাইড্রোজেন অ্যাডিশন, বা এটাকে বলতে পারো ক্যাটালিটিক হাইড্রোজেন অ্যাডিশন বা ক্যাটালিটিক হাইড্রোজিনেশন, মানে কোন একটা ক্যাটালিস্টের প্রেজেন্টে আমরা কি করছি, হাইড্রোজেন অ্যাডিশন ঘটাচ্ছি, এবং সেখানে অবশ্যই ফুললি হাইড্রোজেনেশন অর ফুললি রিডাকশন হচ্ছে, ওকে। এটাকে তোমরা স্যাবেটিয়ার সেন্টেন্স রিয়াকশন নামেও পরিচিত, ঠিক আছে, এটা তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছি। এবার আমরা আবার নেক্সট রিয়াকশনে যাব। পরের রিয়াকশনে দেখো, যদি আমাদেরকে ফুললি না হয়ে যদি পার্শিয়াল হাইড্রোজেনেশনের প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি ইউজ করব, ঠিক আছে, এটা হলো ফুললি হাইড্রোজেনেশন। দেখো এবার আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোজেনেশন, ঠিক আছে, এটা ফুললি হলো। দেখো পার্শিয়াল হাইড্রোজেনেশনের জন্য আমরা ইউজ করতে পারি লিন্ডলার ক্যাটালিস্ট, ঠিক আছে, লিন্ডলার অনুঘটক যেটাকে বলে, বা আমরা ইউজ করতে পারি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়াম। দেখো প্রথমে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে লিন্ডলার অনুঘটক, ঠিক আছে। প্রথমে ছিল ওটা এর দিবে, ডি লিখবে যে পুরো মানে কি আংশিক হাইড্রোজেনেশন না, ওটা ছিল ফুললি হাইড্রোজেনেশন, এটা হচ্ছে আংশিক হাইড্রোজেনেশন, ঠিক আছে। আংশিক হাইড্রোজেনেশনের জন্য আমরা যে ক্যাটালিস্ট ইউজ করব, যে অনুঘটক ইউজ করব, সেই অনুঘটকের নাম হচ্ছে লিন্ডলার অনুঘটক। এবার দেখো লিনিয়ার অনুঘটকটা কি, তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি লিনিয়ার অনুঘটকের সাথে পরিচিত আছো, ঠিক আছে। দেখো লিনিয়ার অনুঘটকটা হচ্ছে লেড অ্যাসিটেট PbCH3COO2, সাথে কি ইউজ করা হয়, কুইনোলিন, এটা কি বললাম, লেড অ্যাসিটেট সাথে কুইনোলিন, ঠিক আছে, কুইনোলিন। এবং এর সাথে কি নেওয়া হয়, একটা অনুঘটক বিষও নেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট, ঠিক আছে। এই যে বেরিয়াম সালফেট, এটা হচ্ছে অনুঘটক বিষ অ্যাকচুয়ালি। এর ভূমিকা কি বলছি দেখো, বেরিয়াম সালফেট ইউজ করতে পারি বা ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতে পারি, ঠিক আছে। নর্মালি বেরিয়াম সালফেট ইউজ করা হয়, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং লেড অ্যাসিডেট কুইনোলিন, এটা হচ্ছে আমাদের লিনিয়ার অনুঘটক। দেখো আমরা যে অ্যালকাইনটা নিচ্ছি, যে অ্যাসিটিলিন HC≡CH, আমরা যদি বেরিয়াম সালফেটটা না নিতাম, অনুঘটক বিষটা না নিতাম, তাহলে কি হতো, এই যে অ্যালকাইনটা ছিল, এই অ্যালকাইনের ফুললি হাইড্রোজেনেশন হয়ে গেল। কিন্তু যদি প্যালাডিয়ামের সাথে আমরা বেরিয়াম সালফেট দিয়ে দিই, তাহলে কি হবে, ওরা কি করে, ওই বেরিয়াম সালফেটটা প্যালাডিয়ামের যে বিজারণ ক্ষমতাটা কমিয়ে দেয়, দিয়ে ওটাকে ফুললি না করে পার্শিয়াল হাইড্রোজেনেশন বা পার্শিয়াল রিডাকশন ঘটায়, ঠিক আছে। এটা হচ্ছে বেরিয়াম সালফেটের কাজ। তাহলে আমরা এখানে লিখছি লিন্ডলার অনুঘটক, ঠিক আছে, লিন্ডলার অনুঘটক করলে আমাদের কি উৎপন্ন, দেখো C≡C, একটা পাই বন্ড ভাঙবে, ঠিক আছে, C≡C, H H H H, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলবো, যে আমরা যদি লিনলার অনুঘটক ইউজ করি, লিনলার ক্যাটালিস্ট, তো আমাদের যে অ্যালকাইন থেকে যে অ্যালকিনটা উৎপন্ন হলো, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, এটা হচ্ছে আমাদের ইথিলিন, ইথিলিন। আমরা যে অ্যালকাইন থেকে অ্যালকিনটা পাবো, এই যে অ্যালকাইন, এটা আমরা সিস ফর্মে পাবো। সাপোজ আমি দেখো বলতে চাইছি, সাপোজ ধরো এটা যদি আমাদের আর হয়, আর বন্ড সি ট্রিপল বন্ড আর, তাহলে আমরা যে অ্যালকিনটা পাবো, দুটো আর এবং দুটো হাইড্রোজেন কার্বনের একই দিকে থাকবে, ঠিক আছে, এটাকে আমরা সিস ফর্ম বলি।
নিশ্চয়ই সবাই কম বেশি পরিচিত, সিস ট্রান্স, ঠিক আছে, এটা সিস ফর্ম। কিন্তু আমরা সেম জিনিস, ঠিক আছে, আমরা যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ইউজ করি, ঠিক আছে, লিনলার অনুঘটকের যদি আমরা চেঞ্জ করে আমরা ইউজ করি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, নেম রিয়াকশনটা বার্চ রিডাকশন, ঠিক আছে, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, তাহলে আমরা যে অ্যালকিনটা পাবো সেটা ট্রান্স অ্যালকিন, ঠিক আছে। দুটো যে মেইন গ্রুপ থাকবে সেটা বিপরীত দিকে যাবে এবং সেম গ্রুপগুলো মানে আলাদা দিকে থাকবে, ঠিক আছে, সেম গ্রুপ আলাদা দিকে থাকবে। তাহলে আমরা বলছি যদি কার্বনের একই দিকে দুটো মেন গ্রুপ থাকে তাহলে সেটাকে সিস ফর্ম, এবং দুটো মেন গ্রুপ যদি কার্বনের অপোজিটে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সফর্ম, ঠিক আছে। তাহলে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া বা যেটাকে বার্চ রিডাকশন বলি সেটা ইউজ করলে আমরা কি পাবো, ট্রান্স, ঠিক আছে, ট্রান্স আইসোমার বা ট্রান্স অ্যালকিন যাই বলবে, ঠিক আছে। আর যদি আমরা লিনলার ক্যাটালিস ইউজ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, সিস আইসোমার বা সিস অ্যালকিন। ওকে, এবার দেখো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা লিনিয়ার ক্যাটালিসিস ইউজ করতে পারি যে ট্রান্স সিস এবং বার্চ রিডাকশন করলে আমাদের ট্রান্স আইসোমার পাচ্ছি। তো সেটা তোমাদের এখন জানার বিষয় না, জানার দরকারও নেই। তোমাদেরকে কোনো অ্যালকাইন থেকে যদি ট্রান্স অ্যালকিন বানাতে বলে তাহলে তোমরা বার্চ রিডাকশন করবে, যদি তোমাদেরকে সিস অ্যালকিন বানাতে বলে তোমরা জাস্ট লিনিয়ার ক্যাটালিসিস ইউজ করবে, ব্যাস, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের ফুললি হাইড্রোজেনেশন এবং পার্শিয়াল হাইড্রোজেনেশন। ফুললি হাইড্রোজেনেশনের জন্য আমরা ইউজ করেছি র্যানি নিকেল বা নিকেল চূর্ণ তাপ বা প্যালাডিয়াম প্লাটিনাম নিকেল, ঠিক আছে। র্যানি নিকেল যা ইউজ করতে পারে সেটাকে আমাদের ফুললি রিডাকশন বা ফুললি হাইড্রোজেনেশন হবে। এবং একটা ছিল লিনিয়ার ক্যাটালিস্ট, একটা ছিল আমাদের বার্চ রিডাকশন। দুটো ইউজ করলে আমরা পাবো সিস এবং ট্রান্স অ্যালকিন, ঠিক আছে। এবং সে দুটোই হচ্ছে আমাদের পার্শিয়াল হাইড্রোজেনেশন বা পার্শিয়াল রিডাকশন। এবার আমরা দেখব হ্যালোজিনেশন রিয়াকশন, ঠিক আছে। তো সবাই হেডিং দেবে হ্যালোজিনেশন, তাহলে এটা কিন্তু মুছে দিলাম। হ্যালোজেন সংযুক্তির মধ্যে প্রথম যে রিয়াকশনটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্লোরিন সংযুক্তি, ঠিক আছে। মানে প্রথমে আমরা পড়বো ক্লোরিন অ্যাডিশন। কি পড়বো, ক্লোরিন সংযুক্তি, ঠিক আছে। কিভাবে আমরা ক্লোরিন অ্যাডিশন করব, দেখো আমরা যদি অ্যাসিডিনের সঙ্গে ক্লোরিনের প্রত্যক্ষ সংযোগ ঘটাই, মানে কোনো রকম মিডিয়ামের বা কোনো রকম সলভেন্ট ছাড়া ডিরেক্টলি ক্লোরিনের সাথে অ্যাসিডিনের সংযুক্তি ঘটায় তাহলে কিন্তু বিস্ফোরণ সহ রিয়াকশন হয়, ঠিক আছে। সেই জন্য কি করা হয়, বিস্ফোরণটাকে আমাদের বন্ধ করার জন্য কাইজেল গুড় নামক একটা সিলিকেট যৌগ ও লৌহ চূর্ণের মিশ্রণের প্রেজেন্সে এই রিয়াকশনটা ঘটানো হয়। ঘটালে কি হয়, এই রিয়াকশনের ফলে যে পরিমাণে হিটটা উৎপন্ন হয় সেই হিটটা কিন্তু শোষিত হয়ে যায়, ঠিক আছে। যে সিলিকেট এবং লৌহ চূর্ণের যে মিশ্রণটা থাকে সে ওই হিটটাকে শোষণ করে নেয়, ফলে আর বিস্ফোরণ ঘটে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, অ্যাসিটিলিন নেব, সেই অ্যাসিটিলিনের সাথে যখন আমরা ক্লোরিনের সংযুক্তি ঘটাবো Cl2, ঠিক আছে, তো কি হবে, কার প্রেজেন্সে ঘটাবো না, কাইজেল গুড় প্লাস লৌহ চূর্ণের প্রেজেন্সে, ঠিক আছে। এবং এখানে দুজন নেব, আমার যেটা তৈরি হবে CH Cl2 বন্ড CH Cl2, ঠিক আছে। 1,1,2,2 টেট্রাক্লোরো ইথেন উৎপন্ন হবে, ঠিক আছে, অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড যেটাকে আমরা বলি। তাহলে এই যৌগটার নাম কি বললাম, 1,1,2,2 টেট্রাক্লোরো ইথেন, ঠিক আছে। এটা আমাদের কিন্তু উৎপন্ন হয়, বা এটাকে আমরা তোমরা বলতে পারো অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, যেটা বলবে। তো এইটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ওয়েস্ট্রন। এটাকে একটা প্রযোজক নাম আছে, প্রযোজক নামটা হচ্ছে ওয়েস্ট্রন। এটা একটা অ্যাকচুয়ালি খুবই বিষাক্ত পদার্থ, ঠিক আছে। এটা তেল চর্বি বা যে সমস্ত রেজিন থাকে সেগুলো দ্রাবক রূপে ব্যবহৃত হয়। এবং এই যে ওয়েস্ট্রনটা উৎপন্ন হলো, এই ওয়েস্ট্রনের সাথে আমরা যদি স্টিম, স্টিম মানে বুঝতে হচ্ছে H2O, এবং সাথে লাইম, লাইম মানে কি, ক্যালসিয়াম অক্সাইড, এর রিয়াকশন করাই, তাহলে কি হবে দেখো, এখান থেকে এখনো HCl বেরিয়ে যাবে, ঠিক আছে, এখনো HCl নির্গত হবে। নির্গত হয়ে দেখো কি উৎপন্ন হবে, CCl2 উৎপন্ন হবে বন্ড CHCl, ঠিক আছে, CCl2 বন্ড CHCl। তাহলে দেখো একটা হাত কম হচ্ছে, এখানে আমরা ডবল বন্ড হবে, ঠিক আছে। এটা কিন্তু উৎপন্ন হবে, এটার নাম আমার হচ্ছে ওয়েস্ট্রল, এটার নাম ওয়েস্ট্রন, আর এটার নাম হচ্ছে ওয়েস্ট্রল, ঠিক আছে। নামটা তাহলে লিখে দিই, ট্রাই
ক্লোরো ইথিলিন, যার একটা পরিচিত নাম কি বললাম, ওয়েস্ট্রফল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লোরিনের অ্যাডিশন করলাম। ঠিক আছে, মেনলি রিয়াকশনটা এই পর্যন্ত স্টপ হয়। তারপরে যদি আমরা লাইম এবং স্টিমের সাথে রিয়াকশন করি তাহলে আমাদের এখান থেকে HCl বেরিয়ে যাবে, এক অণু HCl নির্গত হয়ে ট্রাইক্লোরো ইথিন উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে ওয়েস্ট্রসল। ঠিক আছে, মেনলি কিন্তু রিয়াকশনটা আমাদের এই পর্যন্ত, যেটা আমাদের ক্লোরিন অ্যাডিশন। ঠিক আছে, এবার আমরা কি পড়বো না ব্রোমিন অ্যাডিশন। তাহলে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ব্রোমিন সংযুক্তি। দেখো, ব্রোমিনের সাথে যদি আমরা রিয়াকশনটা করি HC≡CH, দু ধরনের রিয়াকশন হয়। একটা হচ্ছে ব্রোমিন ওয়াটার, আর একটা হচ্ছে লিকুইড Br2 और গ্যাসিয়াস Br2। ঠিক আছে, और গ্যাসিয়াস Br2। দেখো, যখন ব্রোমিন ওয়াটারটার সঙ্গে রিয়াকশন করে, এই ব্রোমিন ওয়াটারের স্ট্রং অতটা স্ট্রং না, এটা কি করে এখানে শুধুমাত্র একটা পাই বন্ডকে ভাঙে, এবং ভেঙে কি করে শুধুমাত্র দুই অণু Br2 যুক্ত হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে CH ডবল বন্ড CH, এখানে একটা বিয়ার আর এখানে একটা বিয়ার যুক্ত হবে। ঠিক আছে, যখন আমরা ব্রোমিন ওয়াটার ইউজ করব, এবং এই যে ব্রোমিন ওয়াটার যে একটা কালার থাকে সেই কালারটা কিন্তু ডিলোকালাইজ হয়। তোমরা এটা আগের দিনই পড়েছিলাম। ঠিক আছে, যে লাল বর্ণ ব্রোমিন থাকে, ব্রোমিন জল, সেই লাল বর্ণটা কিন্তু বর্ণহীন হয়ে যায়, যার ফলে আমরা এখান থেকে সেই প্রমাণটা পাই যে এই অ্যালকিনের মানে বা যে আমাদের হাইড্রোকার্বনটা আছে সেখানে একটা আনস্যাচুরেশন প্রেজেন্ট আছে। ঠিক আছে, সেই রিয়াকশনটা। কিন্তু যদি আমরা কোনো লিকুইড বা গ্যাসীয় ব্রোমিন ইউজ করি, যার মধ্যে কোনো মানে ওয়াটার তেমন নেই, এটা অনেকটা স্ট্রং হওয়ার জন্য এখানে দুটো পাই বন্ডই ভেঙে যায় এবং চারটে বিয়ার যুক্ত হয়। ঠিক আছে, চারটে বিয়ার, মানে রিয়াকশনটা হবে CH Br2 বন্ড CH Br2। ঠিক আছে, এটাও সেই 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, এটা 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথিন, আর এটা 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। ঠিক আছে, তাহলে দেখবে যে Br2 ওয়াটার দিলে একরকম রিয়াকশন হবে, আর আমরা যদি লিকুইড ব্রোমিন বা Br2 গ্যাসিয়াস ব্রোমিন দিই তাহলে কিন্তু আমাদের টেট্রা ব্রোমো ডেরিভেটিভটা উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তাহলে এটা গেল আমাদের ব্রোমিন সংযুক্তি। তাহলে আর একটা থাকছে আমাদের আয়োডিন সংযুক্তি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আমরা এবার পড়বো আয়োডিন সংযুক্তি। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এখানে দেখো এই যে বিয়ারটা যুক্ত হলো। ঠিক আছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি মেনলি ট্রান্সফর্ম। ঠিক আছে, যেহেতু কি বিয়ারের সাইজটা কি ক্লোরিনের থেকে বড়, এবং আয়োডিনের সাইজ তো আরও বড়। অ্যাকচুয়ালি কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে গেলে কি সাইজ বাড়ছে, এবং এই যে ব্রোমিনের যে ইলেকট্রন ক্লাউড আছে সেই ইলেকট্রন ক্লাউডের রিপালশনের দরুন এই ব্রোমিনগুলোর একে অপরের বিপরীতে থাকতে হয়, যার ফলে আমাদের ট্রান্সফর্মটা কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা কীভাবে থাকে দেখো, সি ডবল বন্ড সি, এখানে একটা বিয়ার, এখানে একটা বিয়ার, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এইচ এইচ বিয়ার বিয়ার। ঠিক আছে, ট্রান্সফর্মটা উৎপন্ন হয়। কারণটা বোঝা গেল? বললাম যে এই যে ব্রোমিন আছে এদের সাইজ এবং অনেক বড়, তার সাথে কি হবে এদের যদি আমরা একই সাইডে রাখি, সিস ফর্মে রাখি, তাহলে এদের যে ইলেকট্রন ক্লাউড আছে সেই ইলেকট্রন ক্লাউডের রিপালশনের জন্য এটা আনস্টেবল হয়, সেই জন্য কিন্তু ট্রান্সফর্মটা উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক তেমনি আমরা যদি আয়োডিনেশন করি বা আয়োডিন সংযুক্তি করি, ঠিক আছে, I2 সংযুক্তি বা আয়োডিনেশন যেটাকে আমরা বলি, সেখানে কি হবে দেখো, এই যে রিয়াকশনটা HC≡CH আয়োডিন, এবং এটা অ্যালকোহলের প্রেজেন্সে হবে রিয়াকশনটা। ঠিক আছে, উৎপন্ন যেটা হবে সি ডবল বন্ড সি, আয়োডিন আয়োডিন, এইচ এইচ। ঠিক আছে, এটাও কিন্তু ট্রান্সফর্ম উৎপন্ন হবে, 1,2 ডায়াডো ইথিন। ঠিক আছে, এরও কিন্তু সেম কারণ হবে। ঠিক আছে, বলবে যে আয়োডিনের সাইজ অনেক বড় এবং এদের যে ইলেকট্রন ক্লাউড আছে তাদের রিপালশনের জন্য ট্রান্সফর্মটা মুখ্য পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, মেজর উৎপন্ন হয়। এবার আমরা কি পড়বো না হ্যালোজেন হাইড্রাসিড। ঠিক আছে,
HX এর সংযোজন, ঠিক আছে, HX সংযুক্তি। হ্যালোজেন হাইড্রাসিড সংযুক্তি। দেখো অ্যাসিডিলিনের সঙ্গে হ্যালোজেন হাইড্রাসিডের বিক্রিয়া দুটো ধাপে ঘটে এবং এই যে বিক্রিয়াগুলো মানে সক্রিয়তার ক্রম HI সব থেকে বেশি, তারপরে HBr, তারপর HCl। দেখো আমি একটা রিয়াকশন দেখাচ্ছি। সাপোজ ধরো HC ট্রিপল বন্ড CH এবং এখানে আমরা HBrটা দিলাম। দিলে দেখো কি হবে, যেহেতু এটা সিমেট্রিক্যাল অ্যালকাইন, অ্যালকাইনটা কি সিমেট্রিক্যাল, তো সিমেট্রিক্যাল অ্যালকাইনের জন্য আমরা যে কোনো একটা হাইড্রোজেন যে কোনো একটা ব্রোমিন আমরা দিতে পারি, একটা পাই বন্ড ভেঙে, ঠিক আছে, একটা পাই বন্ড ভাঙলাম, H বন্ড C ডবল বন্ড C বন্ড H, একটাতে H দিলাম আর একটাতে ব্রোমিন দিলাম। কিন্তু পরবর্তী স্টেপে যদি আমরা আবার এক কোনো HBr দিই, তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে এবার কিন্তু আর সিমেট্রিক্যাল নেই, এবার আনসিমেট্রিক্যাল হয়ে গেছে, তখন এইচটা কোথায় যুক্ত হবে এবং বিয়ারটা কোথায় যুক্ত হবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে, কি মার্কনিকফের নিয়ম সবাই নিশ্চয়ই জানো, যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে বিয়ার যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এখানে CH2 ছিল আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH3, একটা পাই বন্ড ভেঙে গেছে, বন্ড CH Br2, ঠিক আছে, এটা উৎপন্ন হবে তো। এটাই হচ্ছে আমাদের মার্কনিকফের নিয়ম। দেখো প্রথমে তাহলে HBrটা যুক্ত হয়ে আমাদের উৎপন্ন হলো ভিনাইল হ্যালাইড, বা এখানে আমরা বলতে পারি ভিনাইল ব্রোমাইড, ভিনাইল ব্রোমাইড। এটা কি উৎপন্ন হবে আমাদের, দেখো জেমিনাইল ডাইব্রোমাইড বা 1,1 ডাইব্রোমো ইথেন, অনন ডাইব্রোমো ইথেন বলতে পারি, ঠিক আছে। কি বললাম এটার নাম, ইথিলিডিন ব্রোমাইড, ইথিলিডিন ব্রোমাইড বা 1,1 ডাই ব্রোমো ইথেন। দেখো এটা প্রথমে স্টেপ যেটা হয়েছিল সেটা আমাদের ছিল সিমেট্রিক্যাল অ্যালকিন, যদি আমরা এখানে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন করে দিই, এটা কি হয়ে গেল, এটা কিন্তু আমাদের আনসিমেট্রিক্যাল অ্যালকেন হয়ে গেল, ঠিক আছে, আনসিমেট্রিক্যাল অ্যালকাইন। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে HBrটা যুক্ত হবে এখানেও কিন্তু মার্কনিকফের নিয়ম ফলো হবে এবং দ্বিতীয় স্টেপে সেখানেও কিন্তু মার্কনিকফের নিয়ম ফলো হবে, ঠিক আছে। তো বাড়ি কাজ থাকলো এই যে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH এর ক্ষেত্রে আমরা যদি HBr দিই, ঠিক আছে, দুই অণু প্রথমে একবার আর শেষে একবার, তাহলে প্রোডাক্টটা কি হবে এটা আমাকে করে দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। আর আজকে ক্লাসটা আপাতত এখানে স্টপ রাখছি, নেক্সট দিন আবার পরের থেকে আলোচনা করবো, ঠিক আছে।